আসসালামু আলাইকুম। গ্রাউন্ড সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মুশফিকুস সালেহিন। জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে শাপলা প্রতীক না দিতে অনড় নির্বাচন কমিশন। ইসির এই অবস্থান বদলাতে প্রয়োজনে আন্দোলন বা আদালতে যাবে দলটি। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলছেন, কিংস পার্টি হিসেবে এনসিপির এই আচরণ অগ্রহণযোগ্য। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। কয়েক দফা বৈঠকের পরও শাপলাকে প্রতীক হিসেবে পেতে ব্যর্থ জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সর্বশেষ প্রধান নির্বাচন কমিশনার জানিয়ে দিয়েছেন, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। এই প্রতীক কেন দেয়া হবে না সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেবেন না তিনি। সবকিছু তো কারণ ব্যাখ্যা করতে হবে না। ইট ইজ এ কমিশন ডিসিশন। কমিশন ডিসিশন নানাবিধ বিবেচনা নিতে পারে। এখন আমি যদি প্রত্যেকটা ডিসিশন কারণ ব্যাখ্যা করতে যাই তাহলে তো মুশকিল আছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়কের অভিযোগ, নির্বাচন কমিশন কোনো গোষ্ঠীর পক্ষে কাজ করছে। প্রত্যেকটা বিষয় আমরা খণ্ডিত করেছি, তারপরেও কেন শাপলা দিবে না, এটা নির্বাচন কমিশনের একটা স্বেচ্ছাচারিতার বহিঃপ্রকাশ ঘটতেছে। ফলে আমরা বলবো যে আমরা আসলে ন্যায় বিচার পাচ্ছি না। একটা প্রতীক নিয়ে যদি এই নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করতে পারে, স্বেচ্ছাচারীমূলক আচরণ করতে পারে, তাহলে আরও যে অন্য বিষয়গুলো রয়েছে পুরো নির্বাচন ব্যবস্থা, নির্বাচন আয়োজনে, সেইখানে নির্বাচন কমিশন কী ভূমিকা পালন করবে। নির্বাচন কমিশনে জাতীয় প্রতীক সংক্রান্ত বেশ কিছু আইনি যুক্তি তুলে ধরা এনসিপির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার বলেন, আইনি ও সাংবিধানিক কোনো বাধা না থাকলেও ইসির এমন একপাক্ষিক আচরণ বিস্ময়কর। শাপলা তো একমাত্র জাতীয় প্রতীক না, জাতীয় প্রতীকের অনেকগুলো জিনিসের উপাদানের মধ্যে এটা একটা। তারপরেও শাপলাটা যে শেপের মধ্যে আপনার জাতীয় প্রতীকে আছে, আমাদেরকে দরকার হলে আরেকটু ডিস্টর্টেড শাপলা দেন, কোনো অসুবিধা নেই, কিন্তু শাপলা দিতে হবে। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে একটা সাংবিধানিক প্রতিষ্ঠানের কাছ থেকে এইরকম যুক্তি কিন্তু আমরা আশা করি না। এগুলো আসলে আমাদের সাথে এক ধরনের মশকরা করা এবং আমাদেরকে একটা অযথা, যেমন আমাদের কিন্তু এখন প্রতীক নিয়ে এই যুদ্ধের মধ্যে নামার কোনো কথা ছিল না, কিন্তু তারা আমাদেরকে একটা অযথা এই যুদ্ধের মধ্যে ঠেলে দিচ্ছে। তবে নাগরিক ঐক্যের সভাপতি বলেন, গণ অভ্যুত্থানে ভূমিকার কারণে শাপলা নিয়ে এনসিপি কঠোর অবস্থানে আছে, দল হিসেবে কাম্য নয় বলে মনে করেন তিনি। নির্বাচন কমিশন সর্বশেষ খুব স্পষ্ট করে বলে দিয়েছে যে এটা কাউকে দেওয়া হবে না, ওইখানে থাকলেই ভালো ছিল। এরপরে এরা যেটা জেদ করতে পারে, জেদে কি আসে যায়। আমি তো মনে করি এই জেদে এই জেদটা রাজনীতির কোনো বিষয় নয়, কোনোভাবেই নয়। এরা সোর্ট অফ এ কিংস পার্টি যদি না হতো তাহলে এরকম করে এটা জাগরুক থাকতোই না। এনসিপি সহ দলগুলোকে প্রতীক হিসেবে বেছে নিতে লাউ, চিংড়ি, বেগুন সহ 50টি প্রতীক দিয়েছে নির্বাচন কমিশন। এর আগের কমিশন জাতীয় ফল কাঁঠালকে বাংলাদেশ জাতীয় পার্টির দলীয় প্রতীক হিসেবে বরাদ্দ দিয়েছিল। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। সহিংস ঘটনার 8 দিন পর খাগড়াছড়ি ও গুইমারা উপজেলায় 144 ধারা প্রত্যাহার করা হয়েছে। শনিবার রাতে খাগড়াছড়ি জেলা প্রশাসন এই ঘোষণা দেয়। আজ ভোর থেকে 144 ধারা প্রত্যাহার হওয়ায় জনজীবন স্বাভাবিক হয়েছে। এর আগে গতকাল থেকে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেছে যুগ্ম ছাত্র জনতা। এর ফলে বেড়েছে পর্যটকদের আনাগোনা। সড়কে যানবাহনের চাপও বেশি। দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান খুলেছে। জনমনে এসেছে স্বস্তি। গত 27শে সেপ্টেম্বর যুগ্ম ছাত্র জনতার অবরোধ চলাকালে খাগড়াছড়ি ও গুইমারায় হামলা, ভাঙচুর ও সহিংস পরিস্থিতিতে ওই দিনই 144 ধারা জারি করা হয়েছিল। গুইমারা উপজেলায় পরদিন 144 ধারা ভঙ্গ করে বিক্ষোভ সমাবেশকালে সংঘর্ষ ও সহিংস ঘটনায় 3 জন নিহত হয়। 144 ধারা জারি ছিল, সেটা এখন প্রত্যাহার হয়েছে। তো এখন মোটামুটি যান চলাচল স্বাভাবিকভাবে সবাই চলাফেরা করতে পারতেছি। অবরোধ নাই, 144 ধারাও নাই, এখন সবকিছু চলতেছে। গাড়ি ঘোড়া সকাল ধরে সব গাড়ি যাইতেছে, এখন কোনো সমস্যা হচ্ছে না। বিশ্ব শিক্ষক দিবস আজ। গুণী শিক্ষকদের স্মরণ করা এবং তাদের সম্মান জানানোর জন্য ইউনেস্কোর উদ্যোগে 1994 খ্রিস্টাব্দ থেকে প্রতি বছর 5ই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস হিসেবে উদযাপন করা হচ্ছে। এবছরের শিক্ষক দিবসের প্রতিপাদ্য শিক্ষকতা পেশা, মিলিত প্রচেষ্টার দীপ্তি। এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আজ বাংলাদেশেও দিবসটি উদযাপিত হবে। বিশ্ব শিক্ষক দিবস পালনের অংশ হিসেবে সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে গুণী শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জানা যায়, অনুষ্ঠানে 2025 সালের জন্য মনোনীত গুণী শিক্ষকদের সম্মাননা দেওয়া হবে। সেখানে 12 জন শিক্ষককে দেওয়া হবে সংবর্ধনা। জীবনের ঝুঁকি নিয়েই অভিনব প্রতিবাদ জানাতে গাজার দিকে জাহাজে করে যাত্রাপথে আছেন 54 দেশের 96 সাংবাদিক ও স্বাস্থ্যকর্মী।
গ্লোবাল সমুদ্র ফ্লোটিলার অংশ হিসেবে ইতালি সমুদ্র উপকূল থেকে রওনা দিয়েছেন বাংলাদেশের 18 কোটি মানুষের প্রতিনিধি, স্বনামধন্য আলোকচিত্রী ও সাংবাদিক ডক্টর শহীদুল আলম। দুঃসাহসিক এই যাত্রা প্রতিবাদের ভাষা হিসেবে বিশ্ববাসী চিরদিন মনে রাখবে বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের শিক্ষক ডক্টর সাবের আহমেদ চৌধুরী। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। সারা বিশ্বের মুক্তিকামী মানুষের নজর গাজা অভিমুখে খাদ্য, ত্রাণ ও চিকিৎসা সামগ্রী বহনকারী গ্লোবাল সমুদ্র ফ্লোটিলার দিকে। উদ্বেগ, উৎকণ্ঠাও চরমে। এর অন্যতম কারণ এক অনিশ্চিত সমুদ্র যাত্রায় আছেন বাংলাদেশের আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলম। একদিকে উত্তাল সমুদ্র, অন্যদিকে বর্বর ইসরায়েলি বাহিনীর হামলা। আগামী সোমবার নাগাদ শহীদুল আলমের গাজা উপকূলে পৌঁছানোর কথা থাকলেও প্রতিটি মুহূর্ত কাটছে চরম অনিশ্চয়তা ও আতঙ্কে। যে কোনো সময় আঘাত হানতে পারে ইসরায়েলি বাহিনী। 18 কোটি মানুষের প্রতিনিধিত্ব করছেন শহীদুল আলম। এনটিভিকে জানান তার অভিজ্ঞতার কথা। এক অর্থে আমি 18 কোটি বাংলাদেশিকে সাথে নিয়ে এসেছি এবং তারাও এই নৌকাতেই আছে। ইসরায়েল কি করবে সেটা তো আর আমাদের হাতে নয়, কিন্তু আমরা অন্তত সহজে ছেড়ে দেব না এবং কোনোভাবেই নত হব না, সেটা আমরা প্রস্তুত। এবং এটাও ঠিক যে ইসরায়েলকে জানতে হবে যে এটা কি করে সে পার পাবে না, এবং আমাদেরও যে শক্তি আছে সেটা জানানো দরকার। গাজায় ইসরায়েলি হামলায় সারা বিশ্ব যখন নিশ্চুপ, তখন বিশ্বের 54 দেশের মানবাধিকার কর্মীদের গাজা অভিমুখে এই যাত্রা নিশ্চয়ই প্রতিবাদের আরেক ভাষা বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের শিক্ষক ডক্টর সাবের আহমেদ চৌধুরী। এখানে মূল দায়িত্ব তো পালন করার কথা ছিল মধ্যপ্রাচ্যের মুসলিম রাষ্ট্রগুলো, ওরা তো ঘুমিয়ে আছে। ঘটনাগুলো দিনের পর দিন ঘটছে, কিন্তু ওদের মিডিয়াতে অথবা ওদের অবস্থানে মনে হচ্ছে যে তারা চোখ কান সব সিলগালা করে দেয়া হয়েছে তাদের। তাদের এই জায়গাটাই, এই মানে নীরব ভূমিকাটাই কিন্তু বিশ্ব নেতৃবৃন্দকে আরো ব্যথিত করছে। ফলে অন্যান্য রাষ্ট্র যখন এগিয়ে আসা তার জন্য দুষ্কর হয়ে যাচ্ছে, সেখানেই এই মানবাধিকার কর্মী, স্বাস্থ্যকর্মীদের বা সংবাদকর্মী যারা রয়েছেন তাদের এই এফোর্টটাকে অবশ্যই শক্তভাবে দেখতে হবে, কারণ এখানে অনেক আন্তর্জাতিক আইনের ব্র্যাকেটে আপনি তাদেরকে ফেলতে পারবেন না। ইসরায়েলি গণহত্যা, ত্রাণ কার্যক্রমে বাধা নিত্যদিনের চিত্র গাজা উপত্যকায়। শত বাধা উপেক্ষা করে জীবনের ঝুঁকি নিয়ে অবরুদ্ধ গাজায় ত্রাণ পৌঁছে দিচ্ছেন মাই ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা ও আল আজহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাফিজুল ইসলাম সাকিব। তিনি জানান, গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা বা ফ্রিডম ফ্লোটিলার যাত্রা ইতিহাসের পাতায় নাম লেখা থাকবে। গাজার ভিতরে যে ব্যবসায়ীরা আছে যাদের কাছ থেকে আমরা কিনি, তাদেরকে আবার এই বর্ডার থেকে এই সকল জিনিসপত্র কিনে আনতে হয়। তো কিনে নিয়ে এসে, কারণ ওদের হাতে অল্টারনেটিভ কোনো ওয়ে নাই, এই আইডিএফ এর কাছ থেকে আপনাকে কিনতে হবে। কেনার পরবর্তীতে ওরা সাধারণ মানুষের কাছে পর্যন্ত এই জিনিসগুলো গিয়ে পৌঁছে দিতে পারবে। তো এরকম আমরা থার্ড পার্টি হয়ে তাদের কাছ থেকে জিনিসপত্রগুলো কিনে আমরা গিয়ে ডিস্ট্রিবিউশনগুলো করি। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। সকালের খবর এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।